হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। কালকে WBCS এক্সাম হয়ে গেছে, তো তোমাদের কেমন হলো এক্সাম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে কে কত মার্কস করেছো, কারণ তোমরা অলরেডি অ্যান্সার কি প্রত্যেকে পেয়ে গেছো। ঠিক আছে, তো আজকে আমি তোমরা সায়েন্সের তো অ্যান্সার কোনটা কি জানোই, আজকে আমি এগুলো একটু ডিটেলসে তোমাদের কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তাদের আমি একটু ক্লিয়ার করে দেবো। কারণ অনেকেই আমাকে জিজ্ঞেসও করেছো যে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কি হচ্ছে, কেন হচ্ছে এটা, তো আমি ভাবলাম একটা ভিডিও করে দিই তোমাদেরকে। তো আমার মোটামুটি যে কোয়েশ্চেনগুলো সায়েন্সের সেগুলো আমি নিয়ে আজকে মোটামুটি একটা দেখো রেখেছি তোমাদের জন্য। তো কারোর কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। তো আমি যেই কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে সম্ভবত সিরিজ এর, ঠিক আছে, এর সিরিজের কোয়েশ্চেনের দাগ নাম্বারের সাথে মিলবে কোয়েশ্চেনগুলো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 50 হার্টজ কম্পাঙ্কের একটি ফোটনের শক্তি কত জুল, ড্যাশ জুল মানে কত জুল, ঠিক আছে, যেখানে এইচ দেওয়া আছে প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। দেখো, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি খুব ওয়েল নোন আমাদের কাছে, যারা আমার কাছে পড়েছো তারা এগুলো সবাই জানো। এই যে প্লাঙ্কের থিওরিটা কি, প্লাঙ্কের থিওরিটা জানলেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। তো প্লাঙ্কস, এটাকে বলা হয় প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। ওকে, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, এই থিওরিটা কি বলছে, এনার্জি অফ ফোটন, এই যে ফোটন বলছে, এনার্জি অফ ফোটন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এনার্জি অফ ফোটন কি বলছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবার যখন আমরা এটাকে ইকুয়াল করব একটা টার্ম আসছে যেটা হচ্ছে এইচ নো, এইচ, ঠিক আছে। এইচটা কি, এইচটা হচ্ছে কনস্ট্যান্ট। প্রপোর্শনকে আমরা যখনই সমান ইকুয়াল দিক করি তখন সেখানে একটা কনস্ট্যান্টটার মানতে হয়। এটা কি, এটা প্লাঙ্কস ধ্রুবক দেওয়াই আছে এখানে, ঠিক আছে। তো অরিজিনালি অ্যাকচুয়ালি এই সূত্রটা হয় E = NH নিউ, ঠিক আছে, এটা হয়। সেখানে কি, N হচ্ছে নাম্বার অফ ফোটন, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, একটা ফোটন, ঠিক আছে, আমরা এখানে একটা ফোটনের শক্তি যেহেতু বলেছে, তো এখানে আমাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনে n = 1 হবে, তো সেখানে আমরা E = পাচ্ছি h নিউ, ঠিক আছে। তাহলে এখানে দেখো কম্পাঙ্কের মান দেওয়া আছে কত, কম্পাঙ্ক 50 হার্টজ, তাহলে E = কত হবে, E = হয়ে যাবে 50H, ঠিক আছে। তো এটা আমাদের অপশান এ অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, নিচের কোন প্রাণীটি নিপাহ ভাইরাসের প্রাকৃতিক আধার, মানে নিপাহ ভাইরাস কে ধারণ করে এবং কে ছড়ায়। দেখো, এটা তোমরা সবাই জানো, বাদুড়, তাই না। এই কোয়েশ্চেনটা ভীষণ ইজি এসেছে, এটার অ্যান্সার হয়ে যাবে বাদুড়। নেক্সট দেখো কি বলছে, আদা তোমরা সবাই দেখেছো রান্নার কাজে ব্যবহার করা হয়, বা এমনিও বিভিন্ন ঔষধি দ্রব্য তৈরিতেও আদার ব্যবহার আছে। আদা হলো একটি কাণ্ড, কারণ আদা একটা কাণ্ড, এটা কিন্তু বলেই দিয়েছে কোয়েশ্চেনে, ঠিক আছে। আদা কাণ্ড কিনা জানতে চাইনি, আদা একটি কাণ্ড সেটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে। আমি কিছু স্টুডেন্টের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা এই কোয়েশ্চেনটা মানে কনফিউজ, কোয়েশ্চেনটা ভালো করে না পড়ে অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে আদা একটি কাণ্ড, তারা মূল ভেবে অ্যান্সার দিয়ে এসেছে। এখানে কোয়েশ্চেনটা দেখো বলেই দিয়েছে আদা একটি কাণ্ড, কারণ অপশনগুলো কি, এবারে আমাদের এমন অপশন চুজ করতে হবে যেটা কাণ্ডর সপক্ষে যুক্তি দেবে, মানে কাণ্ডর বৈশিষ্ট্য। কাণ্ড কি মাটির ভেতর অনুভূমিকভাবে বাড়ে, এটি একটি কাণ্ড কারণ এটি মাটির ভেতর অনুভূমিকভাবে বাড়ে দিয়েছে। দেখো, কাণ্ড মাটির ভেতরে বাড়তেই পারে, কিন্তু এটাই এর মূল বৈশিষ্ট্য নয়। তার কারণ আমরা জানি রুটস মানে মূল, ঠিক আছে, রুটস এটাও কিন্তু কি করে, মাটির ভেতর অনুভূমিকভাবেই বাড়ে, ঠিক আছে। বরং রুটস এটা কিন্তু মাটির ভেতরেই বাড়ে, ঠিক আছে, কিন্তু তাই বলে কাণ্ডর যে এটা অন্যতম বৈশিষ্ট্য সেটা নয়। এটি খাদ্যদ্রব্য সঞ্চয় করে। দেখো, কাণ্ড তো খাদ্যদ্রব্য সঞ্চয় করে, এটাও ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম আছে বলতে মূল যেগুলো, ধরো কিছু কিছু মূল আছে, যেমন ক্যারটস মানে গাজর, পটাটো, সুইট,
অবশ্যই সুইট পোটাটো, ঠিক আছে। তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো আমি আর বলছি না। এরা কি করে? খাদ্য সঞ্চয় করে, স্টোর ফুড, ঠিক আছে। এরা কিন্তু কি? এরা কিন্তু সবাই রুটস, এগুলো কিন্তু রুটস, ঠিক আছে। ক্যারোটস, সুইট পটাটো, এরকম এক্সাম্পল কয়েকটা দিলাম। এবার বলছে ক্লোরোফিলের অনুপস্থিতি। দেখো বলছে ক্লোরোফিল অনুপস্থিত, এটা তো রুটের ক্ষেত্রেও হয়, মানে যেই বৈশিষ্ট্যগুলো বলেছে এগুলো রুটের ক্ষেত্রেও হয়, আবার অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কাণ্ডর ক্ষেত্রেও হয়। তো আমরা এই অ্যান্সারগুলো নিতে পারবো না। একটা দেখো খুব স্ট্রং অপশান দিয়েছে, এতে পর্ব ও পর্বমধ্য রয়েছে, কারণ এই যে পর্ব ও পর্বমধ্য এটা কিন্তু রুটসে দেখা যায় না, রুটসে দেখা যায় না। এটা একমাত্র কার বৈশিষ্ট্য? এটা একমাত্র স্টেমের বৈশিষ্ট্য, ঠিক আছে, কাণ্ড, একমাত্র এটা স্টেমের বৈশিষ্ট্য। আমি একটা ছবি দিয়েছি এখানে, দেখো আদা এরকম দেখতে হয়, তোমরা দেখেছো, ঠিক আছে। তো যেখান থেকে দেখো লিভ বেরোয়, ঠিক আছে, যেই পোর্শনগুলো থেকে লিভ বেরোয় সেগুলোকে আমরা বলি নোট বা বাংলাতে বলি পর্ব। তো এখানে দেখো দুটো পর্ব দেওয়া আছে, এই যে এখানে পর্ব দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, এখান থেকে লিভস বেরোচ্ছে, মানে পাতা এখান থেকে বেরোয়। এবং দুটো নোটসের মাঝে যেই মানে পোর্শনটা, এইটাকে এই যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলে থাকি ইন্টারনোট, বা বাংলায় বলে থাকি পর্বমধ্য, তাই তো, বাংলায় বলে থাকি পর্বমধ্য। তো দেখো তাহলে এবারে এইগুলো কিন্তু আছে আদার মধ্যে, এবং এটা কার বৈশিষ্ট্য? এটা স্টেম বা কাণ্ডের বৈশিষ্ট্য, কাণ্ডের বৈশিষ্ট্য, ঠিক আছে। জিঞ্জারটা কি? জিঞ্জার হচ্ছে মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম, ঠিক আছে। এটা কি নামে পরিচিত? এটা রাইজোম নামে পরিচিত, এটা কিন্তু রাইজোম নামে পরিচিত। এবং এই আদাকে ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো খুব ক্লিয়ারলি এতে কি আছে, নোটস আছে, লিভস আছে এবং অ্যাক্সিলারি বার্ড আছে, ঠিক আছে। তো এটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আগার আগার কোনটি থেকে প্রাপ্ত? এটার অ্যান্সারটা তোমরা মোটামুটি সবাই জানো, শৈবাল। তো আমি এই প্রসঙ্গে একটুখানি ডিটেলসে বলে দিই। দেখো আর কি কি অপশানে আছে? অপশান এ, অপশান সি ছত্রাক, অপশান ডি টেরিডোফাইটস। দেখো ব্রায়োফাইটস, টেরিডোফাইটস এরা সবাই কি? এরা কিন্তু প্ল্যান্ট কিংডমের অন্তর্গত, প্ল্যান্ট কিংডম। টেরিডোফাইটস এটাও প্ল্যান্ট কিংডমের অন্তর্গত, তাই না? এগুলো তোমরা জানো। শৈবালও তাই, প্ল্যান্ট কিংডম। শৈবালটা কি? শৈবালটা জানো? এটা হচ্ছে থ্যালোফাইটস। শৈবালরা হলো থ্যালোফাইটস। এরা হচ্ছে সমাঙ্গদেহী, মানে এদের মূল, কাণ্ড, পাতা এইভাবে বিভক্ত থাকে না দেহ, ঠিক আছে। এবার দেখো ছত্রাক যেটা আছে, তো এটা কিন্তু প্ল্যান্ট বা অ্যানিম্যাল কোনো কিংডমেরই অন্তর্গত না, ঠিক আছে, কোনো কিংডমেরই অন্তর্গত না, ঠিক আছে। R.H. হুইটেকার ইনি 5 কিংডমের ধারণা দিয়েছিলেন, 5টা কিংডম। তার মধ্যে একটা হচ্ছে ফানগাই, বা বাংলায় আমরা এটাকে বলছি ছত্রাক, ঠিক আছে। 5টা কিংডমের মধ্যে এটা একটা। 5টা কিংডমের মধ্যে তিনি ভাগ করেছিলেন প্ল্যান্ট, অ্যানিম্যাল, ফানগাই, মানেরা, প্রতিষ্ঠা, এই 5টা ভাগে, ঠিক আছে। মানেরা, প্রতিষ্ঠা, ঠিক আছে। তো এগুলো আমি আর ডিটেলসে অতটা বলছি না। ফানগাই আর একটা হচ্ছে, দুটো হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিম্যাল। টোটাল 5টা কিংডম তিনি দিয়েছিলেন। তিনি শুরু করেছিলেন অনুন্নত কোষ ইউনিসেলুলার প্রাণী থেকে, ঠিক আছে। তো দেখো শৈবালের আমি কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। শৈবাল কিন্তু কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণের, পৃথিবীতে মোট কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ মানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনে প্রধান ভূমিকা পালন করে। এটাই শৈবাল মানে ভীষণ বড় একটা উপকার করে। তার কারণ শৈবাল কি করে বলো তো? সালোক সংশ্লেষ করে। এত শৈবাল আছে আমাদের পৃথিবীতে, সালোক সংশ্লেষ করে এবং কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে সালোক সংশ্লেষের জন্য। তাই শৈবালকে কি বলা হয়? প্রাথমিক উৎপাদক বা প্রাইমারি প্রডিউসার। এটা কি করে? জলজ খাদ্য শৃঙ্খলের ভিত্তি গঠন করে।
ঠিক আছে। এবং দেখো দুটো শৈবালের নেম দেওয়া আছে, গেলিডিয়াম, গ্রাসিলারিয়াম। এগুলো থেকে কি পাওয়া যায়? আগার পাওয়া যায়। এই আগারটা কি? এটা অণুজীব চাষে সাহায্য করে, মাইক্রো অর্গানিজম কাল্টিভেশনে সাহায্য করে, এবং তাই এটার মাধ্যমে কি করা হয়? আইসক্রিম, জেলি এই সমস্ত কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে। প্ল্যান্ট কিংডমে দেখো আমি একটা ছক্কা এখানে দিয়ে দিয়েছি, যেখানে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। প্ল্যান্ট কিংডম, এই যে থ্যালোফাইটা, এটা কিন্তু শৈবাল। ঠিক আছে, শৈবাল, যার কোনো দেখো ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট বডি নেই, এবং যাদের ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট বডি আছে তাদেরকে আবার অন্য ভাগে ভাগ করা হয়েছে, কি? যার উইথ ভাস্কুলার টিস্যু আর একটা উইদাউট ভাস্কুলার টিস্যু। উইথ ভাস্কুলার টিস্যু মানে সংবহনতন্ত্র আছে। ঠিক আছে, মানে জাইলেম কলা, ফ্লোয়েম কলা এগুলো আছে, এই প্ল্যান্ট টিস্যুগুলো আছে, জাইলেম, ফ্লোয়েম। কিন্তু এখানে কি আছে? এখানে কোনোটাই নেই ব্রায়োফাইটাতে। ঠিক আছে। আবার যাদের ভাস্কুলার টিস্যু আছে তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ডু নট প্রডিউস সিডস, টেরিডোফাইটা, আর একটা যাদের সিডস আছে তাদেরকে বলা হয় ফ্যানেরোগ্রামস। ঠিক আছে। আবার ফ্যানেরোগ্রামসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কি? একটা হচ্ছে জিমনোস্পার্মস, বেয়ার নেকেড সিডস, মানে যেটাকে আমরা কি বলে থাকি, আর একটা অ্যাঞ্জিওস্পার্মস। ঠিক আছে। জিমনোস্পার্ম যার ক্ষেত্রে নেকেড সিডস, অ্যাঞ্জিওস্পার্মস মানে এটা কি গুপ্তবীজি, আর ওটা হচ্ছে ব্যক্তবীজি। ঠিক আছে। আর একটা হচ্ছে আবার গুপ্তবীজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডাইকটস মানে দ্বিবীজপত্রী, আর একটা মনোকটস একবীজপত্রী। ঠিক আছে। মনে হয় এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ না, ঢাকা পড়ে গেছে, তো আমি মুখে বলে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি কোয়েশ্চেন দিয়েছে। এম ভরের একটি গ্রহ সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। গ্রহটিকে অর্ধপরিধি বরাবর ঘোরাতে এফ অভিকর্ষজ বলের দ্বারা কৃত কার্যের পরিমাণ কি হবে? আচ্ছা দেখো, এখানে যে বলেছে যে অভিকর্ষজ বল একটা কাজ করছে, তো এখানে কৃতকার্যের পরিমাণ কি হবে? ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে করব। দেখো এটা আমরা কিভাবে করব, তো প্রথমেই দেখো আমি বলি একটা সূত্র বলি। ঠিক আছে, একটা সূত্র প্রথমে বলি। দেখো যে সরি একটু কল এসে ডিস্টার্ব হলো। ওকে, দেখো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো একটা বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘোরে তখন কি হয়? যখন একটা বস্তু ঘোরে তখন একটা অভিকেন্দ্র বল এখানে কাজ করছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটা অভিকেন্দ্র বল কাজ করছে, এবং এই যে ঘুরছে একটা অভিকেন্দ্র বল কাজ করছে, এবং এই যে বলটা ঘুরছে এর কি থাকবে? অভিমুখ সবসময় সরল রেখা বরাবর থাকবে। এর অভিমুখ সবসময় সরল রেখা বরাবর থাকবে। ঠিক আছে, এবার যখন একটা কেন্দ্রকে টার্গেট করে ঘুরবে তখন কি হবে? একটা সেন্ট্রিপেটাল ফোর্স ওয়ার্ক করবে। ঠিক আছে, এবং এইটা যদি পৃথিবী হয় কি হবে? এখানে আমাদের দেখো বলে দিয়েছে, এটা যদি পৃথিবী হয় কি করছে? গ্রহ সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে ধরো এটা যদি সূর্য হয় তাহলে কি করবে? একটা অভিকর্ষ বল এখানে কাজ করবে, অভিকর্ষ বল। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই যে ছবিটা দেওয়া আছে, সূর্য তার চারদিকে একটা গ্রহ ঘুরছে, তাহলে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স সূর্যের দিকে কাজ করছে, এবং এই যে গ্রহটা যাচ্ছে এখানে একটা সরলরেখা বরাবর একটা ফোর্স কাজ করছে। এটা কি? ট্যানজেন্ট, বৃত্তাকার কক্ষপথের ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর। ঠিক আছে, এর অভিমুখ। তাহলে এদের দুজনের মধ্যে দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কি? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বৃত্তাকার গতিতে যখন একটা গ্রহ ঘুরবে সূর্যের চারিদিকে, বা যে কোনো বস্তু একটা সেন্টারের চারিদিকে যখন ঘোরে তখন কেন্দ্রের ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, এখানে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এবং তাৎক্ষণিক যে সরণ গ্রহের সেটা কি? ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে, তাহলে বল, প্রযুক্ত বল এবং সরণ। দেখো এখানে যেটা আমরা দেখছি প্রযুক্ত বল এবং সরণ
ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ কত দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এবার কি হয়, ওয়ার্ক আমরা জানি W ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এটা হয় এফ এস কস থিটা যখন ডিরেকশন থাকছে। এবারে আমাদের এই কেসে কস থিটা আছে, মানে এফ এস কস 90 ডিগ্রি, মানে এটা কি হয়ে যাবে? 0। ঠিক আছে, 0। পরস্পর প্রযুক্ত বল এবং সরণ পরস্পর কি লম্বভাবে কাজ করছে, সেজন্য এখানে 0 হয়ে যাচ্ছে। এই কসের ভ্যালুগুলো কিন্তু আমাদের মনে রাখাটা খুব জরুরি। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, কারোর যদি মনে না থাকে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো, আচ্ছা 180 ডিগ্রিটাও দিয়ে দিচ্ছি, তাহলে সবগুলোই পারবে। cos 0 এর ভ্যালু 1, cos 30 এর ভ্যালু √3/2, cos 45 এর ভ্যালু 1/√2, cos 60 ডিগ্রির ভ্যালু 1/2, cos 90 ডিগ্রির ভ্যালু 0, cos 180 ডিগ্রির ভ্যালু -1। এখানে একটা সুন্দর ট্রিক্সও আছে, এগুলো কিভাবে মনে রাখবে সেটা আবার নেক্সট কোনো ক্লাসে ডিসকাস করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো কৃতকার্যের পরিমাণ কি হয়ে যাচ্ছে? 0। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে। একটি অসবুজ পাতা মানে রঙিন পাতা কিভাবে খাদ্য সংশ্লেষ করে? কি কি দিয়েছে অপশন? লাল ও বেগুনি রঞ্জক পদার্থগুলো সরাসরি সূর্যের আলো থেকে তাপ শোষণ করে। ঠিক আছে, যার ফলে সালোক সংশ্লেষের প্রয়োজনীয়তা দূর হয়। এটা ভুল, এটা সম্ভব নয়। পাতাটিকে বলছে সবুজ ক্লোরোফিল থাকে, কিন্তু তা অন্যান্য রঞ্জক পদার্থের আড়ালে ঢাকা থাকে। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। পরের অপশনটা দেখি, রঙিন পাতাগুলো আণুবীক্ষণিক স্পোরের সাহায্যে বাতাসের মাধ্যমে পার্শ্ববর্তী সবুজ গ্লুকোজ, দেখেছো কি সুন্দর একটা অপশন দিয়েছে হাসানোর জন্য। চলো, তো এটাও হচ্ছে না। ঠিক আছে, তো অ্যান্সার কোনটা হবে? পাতাটিতে সবুজ ক্লোরোফিল থাকে, কিন্তু তা অন্যান্য রঞ্জক পদার্থের আড়ালে ঢাকা থাকে। দেখো একদম এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, তার কারণ দেখো, মানে যেগুলো অসবুজ রঙিন পাতা তাদের কালার কি কি হতে পারে? রেড, পার্পেল, ব্রাউন, এরকম টাইপের কালার হয়। তোমরা দেখেছো এই কালারের পাতাগুলো। ঠিক আছে, তো এরা কিন্তু দে স্টিল কন্টেন্ট ক্লোরোফিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে, দে স্টিল কন্টেন্ট ক্লোরোফিল। ঠিক আছে, এরা কিন্তু ক্লোরোফিল থাকে। ঠিক আছে, তো তার মানে এরা খাদ্য সিনথেসিস করতে পারে। তাহলে এবার বলবে তাহলে এগুলো সবুজ দেখায় না কেন? তার কারণ এই পাতাগুলোতে কি থাকে? হাই কনসেন্ট্রেশনে অন্য অন্য কালারের পিগমেন্টগুলো থাকে। হাই কনসেন্ট্রেটেড পিগমেন্টগুলো থাকে এখানে। ঠিক আছে, হাই কনসেন্ট্রেটেড পিগমেন্টগুলো থাকে। ঠিক আছে, যেমন ধরো, যেমন ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল। ঠিক আছে, জ্যান্থোফিলস। ঠিক আছে, আরো অনেক কিছু আছে এক্সাম্পল। তো এরা কি থাকে? মাছ হায়ার কনসেন্ট্রেশনে থাকে, যার জন্য কি করে? এরা মাস্ক করে দেয় কালারটাকে, মাস্ক দ্য গ্রিন কালার, মাস্ক দ্য গ্রিন কালার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চল নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভাইরাস জনিত সংক্রমণ ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না কেন? ঠিক আছে, কি কি অপশন দিয়েছে দেখো। ভাইরাস কোষের এমন একটা অঙ্গাণুর ভেতরে আশ্রয় নেয় যেখানে অ্যান্টিবায়োটিক পৌঁছতে পারে না। একদম ভুল, এরকম টাইপের কোনো ঘটনা ঘটতে পারে না। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এমনভাবে তৈরি হয়, অ্যান্টিবায়োটিক মানে এগুলো টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেমের মধ্যে থাকে। ঠিক আছে, তো এখানে এগুলো এমনভাবে তৈরি হয় যে এরা সেলে সেলে প্রত্যেকটা অর্গানেলসে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে। এরপরে দিয়েছে দেখো, ভাইরাসের কোনো কোষ প্রাচীর নেই কিংবা তাদের নিজস্ব এমন কোনো বিপাকীয় ব্যবস্থা নেই যা অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রমণ করা যেতে পারে। অ্যাকচুয়ালি এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভাইরাস দ্রুত পরিবর্তন করে, এটা ঠিক, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার এটা নয়। অ্যান্টিবায়োটিকগুলো কি করে দেখো, এরা মূলত ব্যাকটেরিয়ার কি থাকে আমরা জানি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে, শুধু একজনের থাকে না। ঠিক আছে, যেটা হচ্ছে
ফার্স্ট লিভিং সেলস মাইকোপ্লাজমা এর থাকে না। নইলে জেনারেলি ব্যাকটেরিয়ার কি থাকে, কোষ প্রাচীর থাকে, রাইবোজোম থাকে, ঠিক আছে, বা অন্যান্য বিপাকীয় প্রক্রিয়া করার জন্য অর্গানেলস থাকে, ঠিক আছে। তো কি করে, অ্যান্টিব্যাকটেরিয়া এইগুলোর ওপরে কাজ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে। কিন্তু ভাইরাস এটা কিন্তু না প্রাণী, ঠিক আছে, এটা না জীব না জড়, ঠিক আছে। এদের মধ্যবর্তী প্রাণী মানে মধ্যবর্তী একটা সাবস্টেন্স হলো ভাইরাস, ঠিক আছে। তাই এরা কি করে, এদের কোষ প্রাচীর নেই, এদের রাইবোজোম নেই, এদের নিউক্লিয়াস নেই, এদের কিছুই নেই, ঠিক আছে। তো বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য এরা পুরোপুরি হোস্টের ওপর নির্ভরশীল, ভাইরাস। ওকে, তাহলে কি করে অ্যান্টিবায়োটিক ভাইরাসের ওপর কাজ করবে, তাই না? সেই কারণে দেখো, যেগুলো ভাইরাস ঘটিত রোগ কি কি আছে, যেগুলো ভাইরাস ঘটিত রোগ তারা কি করে, সর্দি, তারপর তোমার ফ্লু, ডেঙ্গু, ঠিক আছে, কোভিড-19 এইগুলোর ওপর অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় না, এদের ট্রিটমেন্ট পদ্ধতি অন্যরকম। ওকে, চল নেক্সট দেখো কি বলছে। নিউ ম্যাটাফোর হলো পরিবর্তিত মূল এবং এগুলি অভিকর্ষের বিপরীতমুখী। একদম এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলো সবাই জানো, খুব সোজা ইজি কোয়েশ্চেন। অপশন এ শ্বাসমূলের ছবি সবাই দেখেছো, ঠিক আছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় গেলে সুন্দরবন, এইদিকে তোমার টাকি, ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি, সুন্দরবন, টাকি, এই জায়গাগুলোতে তোমরা দেখতে পাবে। দেখো শ্বাসমূল, এই যে শ্বাসমূল দেখছো, এদের বৈশিষ্ট্য কি, এদেরকে আমরা কি বলছি, এখানে লেখা আছে, এটাকে নিউ ম্যাটাফোর, এটাকে বলা হয় নিউ ম্যাটাফোর, ঠিক আছে। এটা শ্বাসমূলটাকে আমরা বলি নিউ ম্যাটাফোর। এটা এক ধরনের পরিবর্তিত রূপ মূলের। কেন? তার কারণ এরা যেরকম পরিবেশে দেখা যায় ওই পরিবেশে এরা এইভাবেই অ্যাডাপ্টেড হয়ে গেছে। জলাভূমি, ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে, ঠিক আছে। এগুলো কি হয়, মাটির নিচের থেকে উপরিভাগে এই মূলগুলো বৃদ্ধি পায়, মানে আমরা বলতে পারি নেগেটিভ জিওট্রপিক। এই মূলগুলোকে আমরা আরেকভাবে এক্সপ্লেন করতে পারি নেগেটিভলি জিওট্রপিক, ঠিক আছে। প্রত্যেকটা টার্ম মাথায় রাখবে, মানে কি, ঋণাত্মক অভিকর্ষীয়, তাই না। দেখো, অভিকর্ষের বিপরীতে এগুলো বৃদ্ধি পাচ্ছে উপরিভাগ, ঠিক আছে। এবারে এই যে মূলগুলো এরকম তৈরি হয় কেন, এদের কাজ কি, এখানে কি হয়, মাটিগুলোতে অক্সিজেন খুব কম থাকে, ঠিক আছে। এখানে যে তোমার নোনা মাটি, এতে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, সেই জন্য এরা কি করে, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে। এবং কি হয়, এই যে মূলগুলোর গায়ে, এদের গায়ে কি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যেগুলোকে আমরা বলে থাকি, নাম হচ্ছে লেন্টিসেলস, ঠিক আছে। এর সাহায্যে এরা কি করে, গ্যাসের আদান প্রদান করে, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। দেখো, পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে কি কি, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, আর কি আছে, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আচ্ছা, নিউট্রন ইলেকট্রন তো হবে না, প্রোটন ইলেকট্রন হবে না। তো এবার কথা হচ্ছে প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরের থাকে ইলেকট্রন। তাহলে টোটাল ভর কি তাহলে এই তিনটে ফান্ডামেন্টাল কণার উপরে ডিপেন্ড করে, সাবঅ্যাটমিক পার্টিকেলের উপর করে কি, না, করে না। তার কারণটা দেখো, আমি তোমাদের একটা ছক দেখাচ্ছি। এখানে দেখো মাস দেওয়া আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এদের মাস দেওয়া আছে। তো প্রোটনের মাসটা দেখতে পাবে প্রায় 1 AMU এবং নিউট্রনের মাসও প্রায় 1 AMU, ঠিক আছে। কিন্তু ইলেকট্রনের মাস দেখো অনেক কম, 0.0054,
মোটে। ঠিক আছে, তো ইলেকট্রনের ভর কি? ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1/1.36 অংশ। এটা তোমরা সবাই জানো। তো সেই কারণে ইলেকট্রনের ভর এটা কি হয়ে যাবে? নেগলিজেবল। এটাকে আমরা ধরি না। তো আমরা যখন কোনো পরমাণুর ভর নির্ণয় করি তখন আমরা এই সূত্রটা ফলো করি, কি না? প্রোটন আর নিউট্রনের ভর। ঠিক আছে, চলো নেক্সট দেখো। বলছে জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইমের নেম। জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইমের নেম কি হবে? কি আছে দেখো। লাইপেজ কি করে? তা জানো, এগুলো খুবই সোজা, তাই না? আচ্ছা, রুবিস্কোর ফুল ফর্ম জানো? রুবিস্কোর ফুল ফর্ম কি? দেখো, লাইপেজটা কি? এটা কি করে? ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যের পরিপাক করে। ওকে, পরিপাক করে। ডিএনএসটা কি? ডিএনএসটা হচ্ছে ডিএনএ অণুকে হাইড্রোলাইসিস করে। ডিএনএ অণুকে হাইড্রোলাইসিস করে বা ভেঙে দেয়। ঠিক আছে, এগুলো সবই এনজাইম। ঠিক আছে, জাইমেজ কি করে? এটা মূলত ইস্টে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা কি করে? এটার কাজ কি মনে হচ্ছে কি করে? এটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সাহায্য করে। ফার্মেন্টেশন মানে দেখো, রুবিস্কো কি করছে? রুবিস্কোর ফুল ফর্ম হচ্ছে রুবিস্কো রাইবিউলোজ 1,5-বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। ঠিক আছে, তো রুবিস্কোটা কি? চলো দেখা যাক। দেখো কি হয়, দুটো দশা সালোক সংশ্লেষের, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। তো আলোক দশাতে কি তৈরি হয়? এটিপি, এনএডিপিএইচ, এইগুলোই কাজে লাগে অন্ধকার দশাতে। অন্ধকার দশা একটা এনজাইমের প্রভাবে হয়, সেটা হচ্ছে রুবিস্কো। যেটা কি বললাম? ফুল ফর্ম কি? রাইবিউলোজ 1,5-বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। ঠিক আছে, দেখো এই যে কেলভিন চক্র, এখানে কি হয়? কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় হয়? স্ট্রোমাতে হয়। ঠিক আছে, এটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। ঠিক আছে, এবং এই যে দশাটা কিসের সাহায্যে হয় বললাম? যে আলোক দশাতে এটিপি এনএডিপিএইচ তৈরি হয় এর মাধ্যমে। ঠিক আছে, দেখো এখানে এই যে কেলভিন চক্র দেওয়া আছে, এই যে চক্রটার নাম কেলভিন চক্র। ঠিক আছে, এর মাধ্যমে তাহলে কি হচ্ছে? দেখো কি কোথায় হয় এটা? এই যে রুবিস্কো এনজাইমটা কোথায় পাওয়া যায়? উদ্ভিদ দেহে পাওয়া যায়, শৈবালে পাওয়া যায়। ঠিক আছে, আবার সায়ানোব্যাকটেরিয়াতে বিপুল পরিমাণে পাওয়া যায়। সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়াতে বিপুল পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, দেখো তো তার মানে একটা আমাদের যে তোমার এনভায়রনমেন্টে পুরো সিস্টেমটাতে, তাহলে এই যে দেখছি আমরা রুবিস্কো এনজাইমের পরিমাণ অনেক বেশি, তাহলে এটাই হয়ে যাবে অ্যানসার। চলো নেক্সট বলছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অর্ধপরিবাহী? দেখো লৌহ, দস্তা, পারদ, এগুলো প্রত্যেকে কি? মেটাল। ঠিক আছে, তো এদের কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে এবং এরা খুব সহজে ইলেকট্রন পরিবহন করতে পারে। ঠিক আছে, মোটামুটি পরিবাহী কতগুলো টাইপের হয়? ইনসুলেটর, ঠিক আছে, তারপর কি? ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, ঠিক আছে, আর একটা হচ্ছে কন্ডাক্টর। তো এই সিলিকনটা কি? এই সিলিকনটা হচ্ছে অর্ধপরিবাহী। কেন? এবারে দেখো কেন, তার জন্য আমি ইলেকট্রনিক স্ট্রাকচার দিয়ে বোঝাবো। দেখো মেটালের এখানে ইলেকট্রনিক স্ট্রাকচার, সেমিকন্ডাক্টরের ইলেকট্রনিক স্ট্রাকচার এবং ইনসুলেটরের স্ট্রাকচার দেওয়া আছে। মেটাল বলতে এরা কি হয়? কন্ডাক্টর। ঠিক আছে, এবারে দেখো এই যে কন্ডাক্টরের কি হয়? ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে একটা ব্যান্ড গ্যাপের ডিফারেন্স থাকে। ঠিক আছে, এদের মধ্যে ব্যান্ড গ্যাপের ডিফারেন্স থাকে। এবারে দেখো যে কোনো
তোমার ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপের ডিফারেন্স থাকে, কিন্তু মেটালের ক্ষেত্রে এই ডিফারেন্সটা জিরো। দেখতে পাচ্ছ এখানে ওভারল্যাপ করে গেছে। তো কি হয়, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো ইজিলি জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, কারণ এটা ওভারল্যাপ করেই আছে। এবার সেমিকন্ডাক্টরে কি হয়, এখানে ইলেকট্রনগুলো আছে ভ্যালেন্স ব্যান্ডে, এরা যখন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যাবে তখনই এরা মাত্র পরিবহন করবে, সেই কারণে এদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। তো এই অর্ধ পরিবাহীরা কখন তোমার করে পরিবহন, ইলেকট্রিসিটি পরিবহন করে, কখন করে দেখো, যখন এদেরকে আমরা টেম্পারেচার দিই, মানে হিট দিই, টেম্পারেচার ইনক্রিজ করলে, অর ডোপিং এর মাধ্যমে, কোনো ফরেন ম্যাটেরিয়াল ডোপিং এর মাধ্যমে। তো এখানে যে ব্যান্ড গ্যাপটা দেখো 0.1 থেকে 3 ইলেকট্রন ভোল্ট মতো হয়। এবার দেখো ইনসুলেটরের ক্ষেত্রে দেখো লার্জ ব্যান্ড গ্যাপ, এদের অলমোস্ট ব্যান্ড গ্যাপ কি হয় 5 এর কাছাকাছি হয়, ঠিক আছে, অলমোস্ট 5 এর কাছাকাছি হয় ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। তো এই কারণে এরা কি হয় ইনসুলেটর, মানে এখানে ইলেকট্রন জাম্পিং একেবারেই ইম্পসিবল, ঠিক আছে। চলো দেখো এরপরে বলছে কোন বন্ধনটি H2O এবং HF এ বিদ্যমান কিন্তু H2S এ বিদ্যমান নয়। তো এটা কিভাবে করব, দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, ফন এরা কি প্রত্যেকেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে কি, এই যে বন্ডিং ইলেকট্রন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে অ্যাট্রাক্ট হয়ে থাকে, সেই কারণে পার্শিয়ালি এখানে পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়। এবং এইভাবে কি হয় দেখো, এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, এই যে ছবিটা দেখো, পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার এইভাবে পরপর কি হচ্ছে, পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার F, পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার H এর সাথে কি করছে, হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। সেম ভাবে H2 এর ক্ষেত্রেও দেখো দুটো হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার গ্রো করেছে, ঠিক আছে, পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার গ্রো করেছে। তো সেই কারণে এখানে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। কিন্তু এখানে যে H2S দেওয়া আছে, এই যে সালফার, এর কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি এনাফ নয় হাইড্রোজেন বন্ড ফর্ম করার মতো, ঠিক আছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.44, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3.98, ঠিক আছে। সেই জায়গায় সালফারের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার 2.58, অনেক কম, সেই কারণে এখানে এরকম কোনো ঘটনা দেখা যায় না। তো তোমরা মনে রাখবে ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যখন থাকে এরা হাইড্রোজেন বন্ধন তৈরিতে টেক পার্ট করে, ঠিক আছে। দেখো নেক্সট, সাইনপসিস কখন ঘটে, লেপটোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। অ্যান্সারটা হয়ে যাবে জাইগোটিন। তো চলো আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি কিছু জিনিস। এই যে ছবিটা দেখো, এখানে জাইগোটিন ফর্ম হচ্ছে, বাইভ্যালেন্ট ফর্ম করেছে, হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। আর এখানে লেপটোটিন সুতোর মতো অবস্থায় আছে। তো দেখো জাইগোটিনে এখানে পুরো এক্সপ্লেন করা আছে সাইনপসিস কাকে বলছে। মিওসিস 1 বিভাজনের প্রোফেজ 1 এর উপদশায় সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে কি জোড় বাঁধার প্রক্রিয়া শুরু হয়। এই জোড় বাঁধার পদ্ধতিকে কি বলছে, সাইনাপসিস। এবং জোড়বদ্ধ ক্রোমোজোম জোড়াকে বলা হচ্ছে কি, বাইভ্যালেন্ট, ঠিক আছে। লেপটোটিন এই উপদশায় কি হচ্ছে, ক্রোমোজোমগুলো ঘনীভূত হতে শুরু করে এবং সুতোর মতো দৃশ্যমান হয়, ঠিক আছে। ক্রোমোজোমগুলো ঘনীভূত হয় এবং সুতোর মতো হয়, এই যে দেখো এখানে, ঠিক আছে। আর এখানে দেখো বাইভ্যালেন্ট, সাইনাপসিসে বাইভ্যালেন্ট ফর্ম করছে। প্যাকাইটিনে কি হয় দেখো, জোড়বদ্ধ ক্রোমোজোমগুলোর মধ্যে কি করছে, নন সিস্টার ক্রোমোটিড দের মধ্যে কি হয়, অংশের বিনিময় ঘটে এবং ক্রসিং ওভার ঘটে, একে বলা হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে। ডিপ্লোটিন কি দেখো, ডিপ্লোটিন কি, ডিপ্লোটিন হচ্ছে এখানে কি হয়, সমসমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয় এবং এদের মধ্যে কি এক্স আকৃতির কায়জামা দেখা যায়। তাহলে দেখো এখানে কি কি দেখলাম আমরা, লেপটোটিন দশা কি, সরু সুতোর মতো অংশ দেখা যায়, ক্রসিং ওভার, কায়জামা, এগুলো আমরা সব দেখলাম। বাইভ্যালেন্ট কোথায় তৈরি হচ্ছে, সেটাও জাইগোটিনে, ঠিক আছে। এইভাবে ডিটেলসে পড়তে হবে। নেক্সট দেখো বলেছে এম মৌলের ক্লোরাইডের সংকেত MCl4, ঠিক আছে। এম মৌলের ক্লোরাইডের সংকেত, আচ্ছা চলো, এম মৌলের ক্লোরাইডের সংকেত MCl4, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে এম মৌলের আমাদের
প্রথমে পারমাণবিক ভর কত বার করে নিতে হবে। তাহলে এম মৌলের পারমাণবিক ভর কত হবে 154 মাইনাস ক্লোরিনের পারমাণবিক ভর 35.4 ইন্টু 4টে আছে পরমাণু সেই জন্য 4, তাহলে 154 মাইনাস 142 হয়ে যাবে 12। এবার দেখো 12 কার কার্বনের, তাই না, মনে করতে পারছো কার্বনের পারমাণবিক ভর 12। এবারে দেখো তো আমরা ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড ধরে অ্যান্সারটা আমরা করে দিতেই পারি, কিন্তু এই টাইপের প্রবলেমে অন্য কোনো যদি এলিমেন্ট দেয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এখানে দেখো এম, এই যে এম এর ভ্যালেন্সি আমরা দেখতে পাচ্ছি 4, ভ্যালেন্সি বা যোজ্যতা 4, ঠিক আছে। আর অক্সিজেনের যোজ্যতা আমরা জানি 2। তাহলে যখন এরা মৌল গঠন করবে কি ফর্ম করবে M2O4। এবার এটাকে সরল অনুপাতে নিলে এদের পরিমাণগুলো MO2 হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড ফর্ম করছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হবে 12 প্লাস 16 গুণিত 2 মানে 12 প্লাস 32, তাহলে হয়ে যাচ্ছে কত 44, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। ওকে, চলো নেক্সট দেখো, বলছে 14 গ্রাম N2 তে n সংখ্যক অণু থাকে, তবে 46 গ্রাম NO2 তে কতগুলো অণু থাকবে। দেখো 14 গ্রাম বলেছে N2, ঠিক আছে, 14 গ্রাম N2। তো এখানে আমাদের যেটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে মোল কনসেপ্ট, ঠিক আছে, মোল কনসেপ্ট লাগিয়ে আমাদের এটা করতে হবে, ঠিক আছে। তো দেখো মোল কনসেপ্টের যারা তোমার মানে যাদের মধ্যে মোল কনসেপ্টের ব্যাপারে সমস্যা আছে তারা আমার ইউটিউবে দেখবে, একটা মোল কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো, তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার এখানে আমাদের 14 গ্রাম N2 দিয়েছে, তাতে n সংখ্যক অণু থাকে। আবার 46 গ্রাম N2 তে কত সংখ্যক অণু আছে, মানে 46 গ্রাম NO2 তে কত মোল আছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, কত মোল আছে, ঠিক আছে। 14 গ্রাম N2, দেখো যখন আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেশন করি, নাম্বার অফ মোলস কিভাবে করি, গিভেন মাস মানে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি করি মোলার মাস দিয়ে ভাগ করি, মোলার মাস দিয়ে ভাগ করি, গিভেন মাসকে মোলার মাস দিয়ে ভাগ করি, ঠিক আছে। দেখো তাহলে এখানে 14 গ্রাম N2 তে কতগুলো থাকবে, মোলার মাস আগে ক্যালকুলেশন করি, N2 মোলার মাস কত হবে, মোলার মাস 14 গুণিত 2 মানে 28, তাহলে 14 গ্রাম N2 মানে এখানে নাম্বার অফ মোল কত, নাম্বার অফ মোল হয়ে যাবে গিভেন মাস মানে 14/28 মানে 0.5 মোল। এবারে চলে আসি NO2, NO2 তে কত মোল আছে সেটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। দেখো NO2 তে মোলার মাস কত 14, 16 গুণিত 2 তাহলে 46 গ্রাম পার মোল, গিভেন মাস কত 46 গ্রাম, ঠিক আছে। তাহলে মোল সব NO2 কত হবে 46/46 মানে 1 মোল, ঠিক আছে। তাহলে দেখো 0.5 মোলে n সংখ্যক অণু ছিল, কোশ্চেনে দেওয়া আছে, তাহলে 1 মোলে কত থাকবে n/0.5 মানে 2n মোল, ঠিক আছে, 2n মোল থাকছে, তাহলে কোনটা অ্যান্সার হবে 2n মোলটা তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট, নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। দেখো অপশনগুলো, দেখো মেইনলি আমরা যেটা জানি ধমনী কি করে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর শিরা কি করে অক্সিজেন বিহীন রক্ত বহন করে, ঠিক আছে, অক্সিজেন বিহীন রক্ত বহন করে। তো কি হয় মানে স্বল্প অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এটাও আমরা বলতে পারি, কিন্তু তফাৎটা কোথায় হয়, তফাৎটা কোথায় হয়, তফাৎটা হয় যখন পালমোনারি আর হার্টের যে লুপটা সেখানের তফাৎটা হয়ে যায়। তো দেখো আমি ছবিটা দেখিয়ে বলে দিই, দেখো এখানে দেখো ভালো করে, এই যে ফুসফুস থেকে একটা পালমোনারি শিরা আসছে, এটা কি করে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, যেটা বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে তারপর বাম নিলয়ে যায় এবং সেখান থেকে মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তার মানে পালমোনারি শিরাটা আমরা দেখতে পেলাম কি হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে।
এদিকে দেখো পালমোনারি ধমনী কি করে, দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে কি হয়, প্রথমে কি হচ্ছে, ডান অলিন্দে অক্সিজেন বিহীন রক্ত আসছে, মানে অবিশুদ্ধ রক্ত, তারপর সেটা ডান নিলয়ে যাচ্ছে এবং সেখান থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, তার মানে পালমোনারি ধমনী কি করছে, অক্সিজেন বিহীন রক্ত বহন করছে, আর পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। ঠিক আছে, যাদের এই ব্যাপারটা ক্লিয়ার নয় তারা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসারটা কি হয়ে যাবে, ফুসফুসীয় শিরা। ওকে, নেক্সট দেখো কি বলছে, এইচপিভি টিকাদানের জন্য কোন অভিযান চালু হয়েছে, টিকাদানের লক্ষ্য কি, নারীদের জরায়ুমুখের ক্যান্সার নিয়ন্ত্রণের জন্য এই টিকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইচপিভি এটার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, এটা 9 থেকে 14 ইয়ার্সের ইয়ং গার্লদের দেওয়া হচ্ছে, ইয়ং গার্লস। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কখন করে, নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, এটা হবে অ্যানসার। কেন, দেখো আদর্শ গ্যাসের অ্যাকচুয়ালি ধর্ম কি, আদর্শ গ্যাস কি করে, আদর্শ গ্যাস, দেখো আদর্শ গ্যাসের ধর্ম হচ্ছে কি, এদের কোনো ভলিউম থাকে না, ফিক্সড ভলিউম, নো ভলিউম, আর হাই কাইনেটিক এনার্জি। তাহলে কি হবে, যখন নিম্ন চাপ মানে প্রেসার খুব কম হওয়ার জন্য কি হবে, গ্যাসের অণুগুলো কি হবে, একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকবে, অনেক দূরে দূরে থাকার ফলে এদের মধ্যে কি থাকবে, পারস্পরিক আকর্ষণ বল থাকবে না, ঠিক আছে, কাজেই এদের ক্ষেত্রে কি হবে, ফিক্সড কোনো ভলিউমও থাকছে না। আবার টেম্পারেচার যখন খুব হাই হবে তখন কি হবে, কাইনেটিক এনার্জিও হাই। ঠিক আছে, কাইনেটিক এনার্জিও হাই, এরা দ্রুত ছোটাছুটি করবে এবং এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বল কাজ করার সুযোগই পায় না। তাহলে কি হবে, নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন কি কি দেওয়া আছে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। তো এই তিনটেই হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। ঠিক আছে, আর অ্যাবসিসিক অ্যাসিড এটা হচ্ছে বৃদ্ধি রোধক। তো চলো এই ব্যাপারে ছোট একটা নোট দিয়ে দিই এবং এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো, তোমাদের কাজে লাগবে। অক্সিন কি করছে, মূলের অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করছে, মানে ট্রপিক চলনে সাহায্য করে। জিবেরেলিন কি করছে, দেখো বীজের সুপ্তাবস্থা ভাঙতে এবং কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, সাইটোকাইনিন কি করে, কোষ বিভাজনে সাহায্য করে, উদ্ভিদের বার্ধক্য বিলম্বন করে। ঠিক আছে, তার মানে দেখো এই তিনটেই হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড কি করে, এটা বৃদ্ধি রোধকারী হরমোন, কি করে, উদ্ভিদের বৃদ্ধি কমিয়ে দেয়, পাতা ও ফল ঝরিয়ে দেয়। ঠিক আছে, এবং প্রতিকূল পরিবেশে কি করে, স্টোমাটা বা পত্ররন্ধ্র বন্ধ করে, জল অপচয় রোধ করে। একে কি বলা হয়, স্ট্রেস হরমোনও বলা হয়। ঠিক আছে, তাহলে কি জানতে পারলে, এটাকে স্ট্রেস হরমোনও বলা হয়। ঠিক আছে, এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এরপর বলছে, মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো কোন জল, কৈশিক জল। ঠিক আছে, এটা আপার প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন, তোমরা সবাই জানো। নেক্সট, কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হওয়া সত্ত্বেও এর একটি তেজস্ক্রিয় আইসোটোপ আছে। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে ওপরের সবকটি। আমরা এমনিতে জানি ইউরেনিয়াম, থোরিয়াম এই সিরিজের যে এলিমেন্ট এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। কেন, তার কারণ এদের নিউট্রন বাই প্রোটন রেশিও 1.5 এর চেয়ে বেশি। ঠিক আছে, কিন্তু এই যে হ্যালোজেন মৌলগুলো দেখো এরাও কিছু কিছু ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ এদের আছে। ঠিক আছে, তো দেখো আমি একবারে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কি কি আছে। ফ্লোরিন, দেখো ফ্লোরিন 18, এটা চিকিৎসা বিজ্ঞানে পিইটি স্ক্যান মানে পজিট্রন এমিশন টমোগ্রাফিতে ব্যবহার করা হয়। ঠিক আছে,
আয়োডিন, আয়োডিন কি করে 131 123 দুটো আইসোটোপ পাওয়া যায়। আয়োডিন থাইরয়েড গ্রন্থির ক্যান্সার বা থাইরয়েডের অন্যান্য সমস্যার চিকিৎসাতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ক্লোরিন কি কাজে ব্যবহার করা হয়? ক্লোরিন 36 এটা গ্রাউন্ড ওয়াটার ডেটিং এ ব্যবহার করা হয়, মানে গ্রাউন্ড ওয়াটারের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি কি দিয়েছে দেখো। 1 মিটার লম্বা একটা ছোট নিউমেরিক্যালস দিয়েছে, মানে L ইকুয়াল টু 1 মিটার। প্রস্থচ্ছেদ দিয়েছে 1 সেন্টিমিটার স্কোয়ার, আর রোধ দিয়েছে কত? 10 ওহম। তাহলে এইগুলো দেখে একটা সূত্র মাথায় চলে এসেছে, তাই তো? চলো সূত্রটা দেখিয়ে দিই। কি বলছে? কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে এটা সম্পর্ক। ঠিক আছে, যেখানে আর রোধ, এল দৈর্ঘ্য, আর এ প্রস্থচ্ছেদ, আর আর হচ্ছে কি রেজিস্টিভিটি। তাহলে আমি এই সূত্রটা এখানে ব্যবহার করে এটা সলভ করব। ঠিক আছে, তো চলো তাহলে দেখো রো ইকুয়াল টু কি হবে? আর 10 ওহম ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। এবারে এল ইকুয়াল টু 1 মিটার ছিল, এটাকে কি করব? 100 সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে বাই 100 সেন্টিমিটার। তাহলে রো ইকুয়াল টু হয়ে যাবে 1/10 ওহম সেন্টিমিটার। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমাদের অ্যান্সার কিরকম দিয়েছে? 1/10 ওহম সেন্টিমিটার আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নিম্নলিখিত বর্ণানুগুলির মধ্যে কোনটি আধুনিক মানুষের মানে হোমো সেপিয়েন্সের জিনগত সবচেয়ে নিকটতম? দেখো জিনগত সবচেয়ে নিকটতম হবে শিম্পাঞ্জি বা বোনোবো। ঠিক আছে, এখানে দেখো আমি ছবি দিয়ে দিয়েছি যে শিম্পাঞ্জি আর বোনাবো এরা একই গণের অন্তর্গত, প্যান ট্রগ্লোডাইটস আর একটা প্যানিসাস। ঠিক আছে, এই যে শিম্পাঞ্জির সাথে 98.8% সাদৃশ্য আছে জিনের, আর বোনাবোর সাথে আছে 98.7%, যেটা অন্যদের সাথে নেই। ঠিক আছে, তো সেই কারণে এই দুটোই হবে অ্যান্সার। এই যে এটা দেখো ছবিটা দেখতে পাচ্ছ, গিবন, ওরাংওটাং, গরিলা, শিম্পাঞ্জি, বোনাবো, তারপরে মানুষ। এটা হচ্ছে বিবর্তনীয় সম্পর্কটা এভাবে দেওয়া আছে। ঠিক আছে, ওকে চলো তাহলে তোমরা যদি সায়েন্স ডিটেলসে পড়তে চাও কম্পিটিটিভের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। তো আমাদের এখন যেই কোর্সগুলো চলছে আমি বলে দিই, এই কোর্সটা জাস্ট স্টার্ট হয়েছে। ঠিক আছে, এই কোর্সটা জাস্ট স্টার্ট হয়েছে, তোমরা এটাতে জয়েন করতে পারো। এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সায়েন্স পড়ানো হবে, ফিজিক্স, তারপর তোমার কেমিস্ট্রি, বায়োলজি, তিনটেই। ঠিক আছে, বায়োলজি, এবং এখানে তোমার এইগুলোর নিউমেরিক্যালস, ফিজিক্স কেমিস্ট্রির নিউমেরিক্যালস, এগুলো সব করানো হবে এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, এখন থিওরি ক্লাস চলছে, তোমরা পিডিএফ গুলো মানে নোটস গুলো, স্টাডি ম্যাটেরিয়াল গুলো ইংলিশ এবং বেঙ্গলি, ঠিক আছে, বোথ ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই কোনো অসুবিধা হবে না। কোনো ফার্দার ক্ল্যারিফিকেশনের জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট দেখো আপার প্রাইমারির আমাদের কোর্স চলছে ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স এবং পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপর। তো এই তিনটে কোর্সই যারা পারচেস করবে তাদের জন্য ফ্রিতে থাকবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশের প্র্যাকটিস ক্লাস এবং নোটস। ঠিক আছে, আর যাদের দরকার লাগবে না তারা যে কোনো একটা কোর্সও পারচেস করতে পারো, যার যেটাতে উইক আছে। ঠিক আছে, ম্যাথ, জেনারেল সায়েন্স বা পেডাগজি, যেইটা তোমরা চাইছো যে আমাদের এইটা আমাদের উইক আছে তো এইটাই শুধু নেব, তারা সেই কোর্সটা পারচেস করতে পারো। ঠিক আছে, এবং ডিটেলসে জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অর কল করে নেবে। ঠিক আছে, আর কেমিস্ট্রি যারা টিচিং এর এক্সাম দিচ্ছ, মানে ধরো এসএলএসটি জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, কেবিএস, এনবিএস, এএমআরএস, পিজিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ কেমিস্ট্রি, তাদের জন্য আছে একটা মক টেস্ট, এবং এই মক টেস্টটা একমাত্র একবার পেমেন্ট করবে এবং মানে সব দিনই এটাতে মক টেস্ট তোমরা দিয়ে যেতে পারবে। ঠিক আছে, এই ফেসিলিটিটা এখানে আছে, তোমরা এই মক টেস্টগুলো দিয়ে যেতে পারবে, এবং এখন জয়েন করলে এখনই এখানে 20টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে, এবং পরপর প্রত্যেক উইকে আপলোড হতে থাকবে, এবং যখন এক্সাম হবে তার আগে আরো বেশি করে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো এটা অনলি ওয়ান টাইম পেমেন্ট, 200, কোনো ভ্যালিডিটি নেই, লাইফ টাইম ভ্যালিডিটি। এখানে এটা 1 ইয়ার আছে, এটা অ্যাকচুয়ালি লাইফ টাইম ভ্যালিডিটি হবে।
ঠিক আছে, আগে 1 ইয়ার করা হয়েছিল, তারপর এটা লাইফ টাইম করে দেওয়া হয়েছে। তোমরা যে কোনো সময় জয়েন করতে পারো এবং এক একটা মক টেস্ট তোমরা অনেকবার দিতে পারবে। ঠিক আছে, কোনো লিমিটেশন নেই। আরেকটা আমাদের কেমিস্ট্রি একদম বেসিক থেকে অ্যাডভান্সের কেমিস্ট্রির কোর্স চলছে, যারা তোমার কেভিএস, এনবিএস, এমআরএস, ডাব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বা মাস্টারের এক্সাম দেবে, বা ডাব্লিউবিএসএলএসটি আপকামিং আবার যে হবে, তো এই কোর্সটাও চলছে, তোমরা পারচেস করে নিতে পারো। এখানে তোমরা অলরেডি অনেক ক্লাস হয়ে গেছে, পেয়ে যাবে, সেই কারণে এটা অনেক কম ফিসে তোমরা পেয়ে যাবে এই কোর্সটা। ঠিক আছে, ডিটেলসে জানার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ।